সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ১/১১-র মূল হোতা যারা, এখন কোথায় তারা? এদিকে রাজশাহী পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর, এমপিদের বাসভবন বরাদ্দ কবে জানালেন চিফ হুইপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ১/১১-র মূল হোতা যারা, এখন কোথায় তারা? সাবেক ২ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর আলোচনায় ১/১১-র কুশীলবরা। তাদের গ্রেফতারের পর 111-এর অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে বিদেশে অবস্থানকারীরা যেমন সতর্ক অবস্থানে চলে গেছেন, পাশাপাশি দেশে অবস্থানকারীরা চলে গেছেন আত্মগোপনে। খোঁজ নিয়ে জানা গেছে সাবেক ওই ২ শীর্ষ কর্মকর্তা গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন, তবে তাদের বিদেশ যাত্রার উপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত হয় ১/১১-র সরকার। সেনাবাহিনীর একটি অংশের সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ, তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। পরবর্তী সময় তদন্তসহ সব ঝামেলা এড়াতেই আওয়ামী লীগের সহায়তায় নির্বাসিত জীবন বেছে নিয়েছেন ১/১১-র অনেক কুশীলব। ড ফখরুদ্দিন আহমেদ নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদও আছেন যুক্তরাষ্ট্রে। গ্রেফতার মাসুদ উদ্দিন চৌধুরী অবশ্য দেশে অবস্থান করছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় তড়িঘড়ি করে সামরিক অ্যাটাশে হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার আরেক আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। গণতান্ত্রিক সরকারের জমানায় ১/১১-র ঘটনাবলীর তদন্তের প্রয়োজনেও তাকে ডাকা হলেও আর দেশে ফেরেননি। এরপর থেকেই স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। ১/১১-র সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিরেক্টরের দায়িত্বে ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন। বর্তমানে তিনি দুবাই অবস্থান করছেন। সূত্র বলছে গোয়েন্দা চ্যানেলে তাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। তৎকালীন DGFI-এর আরেক ক্ষমতাধর কর্মকর্তা মেজর জেনারেল অবসর শাহিদ জোয়ারদার দুবাই কানাডা যাওয়া আসার মধ্যে আছেন। ওই সময়ের আরেক আলোচিত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। লেফটেন্যান্ট জেনারেল অবসর হাসান মসুদ চৌধুরী ১/১১-র সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ এবং একের পর এক মামলা করে আলোচনায় ছিল দুর্নীতি দমন কমিশন। তিনি এখন কোথায় আছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই সময়ের আলোচিত ও বিতর্কিত আরও কয়েকজন কর্মকর্তা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, যাদের মধ্যে অনেকেই এখন দেশে আছেন বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছেন। সূত্রের দাবি তাদের কেউ কেউ ইতোমধ্যে গোয়েন্দা নজরদারিতে আছেন। সরকারের শীর্ষ মহল থেকে সংকেত পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে। ১/১১-র সরকারের নানা ঘটনার সূত্র ধরে সাবেক আরও কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। তাদের মধ্যে মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা বর্তমানে একটি বড় কোম্পানিতে চাকরি করছেন। ওই সময় DGFI-এর অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন তিনি। এই ইউনিটের মূল ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন। এই আমিনের নেতৃত্বে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা গ্রেফতার, নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ওই সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। সূত্র বলছে এসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে সংশ্লিষ্ট ওই কর্মকর্তার নাম। তিনি বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ১৯ বছর আগে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে সেনাবাহিনীর একটি অংশের সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। বিতর্কিত ওই সরকার ১/১১ সরকার নামে বহুল পরিচিত। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে হঠাৎ ক্ষমতাধর হয়ে ওঠা কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী সামরিক কর্মকর্তা এবং তাদের বেসামরিক সহযোগীদের নিয়ন্ত্রণে ওই সময় দেশ পরিচালিত হয়েছে। দেশের বৃহৎ ২ রাজনৈতিক দলের মধ্যে সৃষ্ট বিবাদকে পুঁজি করে গড়ে ওঠা 111-এর সরকার শুরু থেকেই রাজনীতিবিদদের চরিত্র হননের মিশনে নেমেছিল।
শুদ্ধি অভিযানের নামে দেশজুড়ে শীর্ষ রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের গ্রেফতার ও হয়রানি করা হয়। সে সময় একদল সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রকাশ্যে ও পর্দার আড়ালে থেকে সব কলকাঠি নেড়েছিলেন। কথিত দুর্নীতি প্রতিরোধের নামে তখন অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ আছে। ক্ষমতার অপব্যবহার, দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মাইনাস করে নতুন এক রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করেছিল ১/১১ সরকার। ওই সরকারের নেপথ্যে ভূমিকা পালনকারী কিছু উচ্চাকাঙ্ক্ষী সামরিক ও বেসামরিক কর্মকর্তার মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদদের অপদস্থ করে তাদের সম্পর্কে দেশবাসীর কাছে নেগেটিভ পারসেপশন তৈরি করা। আর এর মধ্যে দিয়ে ১/১১ সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার অপচেষ্টা ছিল তাদের। কিন্তু দেশের জনগণ অগণতান্ত্রিক ওই সরকারকে বেশি দিন মেনে নেয়নি, ফলে তাদের সব ষড়যন্ত্র ভেস্তে যায়। ১/১১ ওই সরকার শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের সঙ্গে এক সমঝোতা চুক্তি করে তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নেয়। ফলে পরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে বিতর্কিত ওই সরকারের কুশীলবদের আশ্রয় প্রশ্রয় দেয়। বিতর্কিত ওইসব সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন, আবার কেউ দেশ ছেড়ে প্রবাসে আয়েশি জীবনযাপন করছেন। আওয়ামী লীগ প্রায় ১৬ বছর টানা রাষ্ট্র ক্ষমতায় থাকলেও ওইসব বিতর্কিত কর্মকর্তাদের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনার সরকার। ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারও ১/১১ কুশীলবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার ১.৫ মাসের মাথায় ১/১১ কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি মানব পাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা পৃথক ২টি মামলায় গ্রেফতার করে তাদের। সাবেক প্রভাবশালী এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এরপর থেকেই আতঙ্কে আছেন ১/১১ কুশীলকরা। নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা যুগান্তরকে জানান, উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়া গেলে আরও কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হবে, তবে ঢালাওভাবে কাউকে গ্রেফতার করা হবে না। তিনি জানান, সেই সময় ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের কাছ থেকে জোর করে অর্থ আদায় এবং তাদের ওপর জুলুম নির্যাতনের সঙ্গে সরাসরি দায়ী ছিলেন এমন অপরাধ নিশ্চিত হওয়া গেলেই শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেফতার করা হবে। এছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকাও পর্যালোচনা করা হচ্ছে। ওই সময় যারা বাড়াবাড়ি করেছেন তাদের ছাড় না দেওয়াও হতে পারে বলেও জানান তিনি। এদিকে আওয়ামী লীগ সরকার ১/১১ কুশীলবদের দায়মুক্তি দিলেও তাদের ফৌজদারি অপরাধের বিচারে বাধা নেই বলে মনে করছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ যুগান্তরকে জানান, 111-এর সরকার সেনা সমর্থিত। সংবিধানে সেনা সমর্থিত সরকার বলতে কিছু নেই, কিন্তু ওই সরকারের সব কর্মকাণ্ড পরবর্তীতে পার্লামেন্টে বৈধতা দেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে কেউ যদি প্রচলিত আইন ভঙ্গ করে, যেমন নির্যাতন করে, তাহলে সুনির্দিষ্টভাবে সেই নির্যাতনের অভিযোগ আনা যেতে পারে। তিনি আরও বলেন, আমাদের আইনের বিধানই হল গ্রেফতার করতে পারবেন, তদন্ত করতে পারবেন, রিমান্ডে নিতে পারবেন, কিন্তু নির্যাতন করা যাবে না। তবে নির্যাতন অহরহ হয়ে আসছে। আইন ভঙ্গ করে নির্যাতন করার ক্ষেত্রে অভিযোগ আনা যাবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, 111-এর সময় যারা নির্যাতন ও দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। তাদের বিরুদ্ধে অনিবিলম্বে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করে বিচারের মুখোমুখি করতে হবে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তাদের মতে এক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীরা যেন সুবিচার পান সে বিষয়ে আশ্বস্ত সরকারকেই করতে হবে। এজন্য একটি কমিশনও গঠন করতে পারে বর্তমান সরকার। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের পলিসির ওপর। জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আব্দুল কাইম যুগান্তরকে জানান, 111-এর সময় নির্যাতন, অবৈধ গ্রেফতার, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায় সহ বেশ কিছু গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নির্যাতন ও দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। অনেক ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতন করেছে, বিনা বিচারে হাজতে আটকে রেখে তাদের থেকে টাকা আদায় করে ছেড়েছে। বিরাজনৈতিকরণেরও চেষ্টা করেছে ওই সরকার। বিগত আওয়ামী লীগ সরকার তাদের বৈধতাই দিয়েছে। তবে অনেকে এখনও পলাতক আছে, যেমন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, 111-এর সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সহ অনেকে বিদেশে আছেন। তিনি আরও বলেন, ক্রিমিনাল অফেন্স কখনো তামাদি হয় না।
কেউ যদি অভিযোগ করে সেক্ষেত্রে অভিযোগ আমলে নিয়ে তদন্ত এবং বিচার হতে পারে। 111-এর সময় কি কি অন্যায় অবিচার হয়েছিল তা নিরূপণে সরকার একটি কমিশনও গঠন করতে পারে। ভুক্তভোগীরা সুনির্দিষ্ট অভিযোগও করতে পারেন। এছাড়া সরকার ইচ্ছা করলে অভিযোগ আহ্বানও করতে পারেন। এক প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আব্দুল কাইয়ুম জানান, 111-এর সময় মহানগর ভুক্ত ব্যবসায়ী ও প্রাপ্ত তথ্যজাহাজ রোহিত ফাসুফকে হত্যা করার ঘটনার সাক্ষী ছিল সেখানে। এদিকে রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত, স্বাস্থ্যমন্ত্রী। ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, 11 দিনে 33 জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে, অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমি ফোন করার পর তিনি, পরিচালক, দাবি করেন মিডিয়া একটু বাড়াবাড়ি করছে, কিন্তু গতকাল প্রতিবেদন পাওয়ার পর দেখা গেল মিডিয়া যা বলেছে তাই সত্য। তিনি আর বিষয়টি অস্বীকার করতে পারেননি। সাখাওয়াত হোসেন বলেন, সরকার থেকে দ্রুত কিনে দেওয়া কঠিন ব্যাপার। আমি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে 2-1 ঔষধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে 3টি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে। এটা সরকারি টাকায় নয়, বেসরকারি উদ্যোগে হচ্ছে। আজ আরও 2টি ভেন্টিলেটর ম্যানেজ করার চেষ্টা করব। চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতা নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে, তাই তাদেরকে আচরণ, কথা ও সেবায় আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, অনেক সময় পত্রিকায় দেখি অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতর সুতো রেখে দেওয়া হয়েছে, পরে ব্যথায় রোগী কষ্ট পান। এগুলো কেন হয়? চিকিৎসকেরা যখন অতিরিক্ত ক্লান্ত থাকেন বা খুব বেশি ব্যস্ত থাকেন তখন কাজে মনোযোগ দিতে পারেন না। এই বিষয়গুলো চিকিৎসকদের খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী নিজের চিকিৎসা নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, 2018 সালের নির্বাচনের আগে পুলিশের হামলায় তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে দেশীয় অনেক চিকিৎসক তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি ভারতে গিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শে কেবল বিশেষ জুতা ব্যবহার করে ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা ও প্রশিক্ষণের ওপর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আপনাদের প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে, প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শিখতে হবে এবং বিশ্বের নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে মেডিকেল জার্নালগুলো পড়তে হবে। চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। নাম প্রকাশ না করে তিনি বলেন, ঢাকা নর্থের এক জায়গায় প্র্যাকটিস করতেন এমন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন। দেখতে খুবই সুদর্শন, ব্যাকগ্রাউন্ড সেনাবাহিনীর। নারীরা গেলে তিনি রোগের কথা না শুনে নিজের ইচ্ছামতো গল্প করতেন, গান গাইতেন। এসব করা মেডিকেল এথিক্সের পুরোপুরি বাইরে। অপরদিকে বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি, পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, 1974 সালে জাতিসংঘে সদস্যপদ লাভের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ধারণ করে আসছে। শুক্রবার নিউ ইয়র্কের একটি হোটেলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত প্রায় 150 দেশের স্থায়ী প্রতিনিধি, সংস্থাটির সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিপ্লোম্যাট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত মানবিক সহায়তার বিষয় তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, গত 5 দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা অতিক্রম করে জাতিসংঘের সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতি অর্জন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রপতি সালাহুদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন,
২৬শে মার্চ কেবল একটি জাতির জন্মলগ্ন নয়, বরং এটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক। এর আগে সকালে মিশনের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্টজনদের বাণী পাঠ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সর্বশেষ খবর, এমপিদের বাসভবন বরাদ্দ কবে হবে জানালেন চিফ হুইপ। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী 10 এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, মোটামুটি সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকার তাদের আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। অন্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে সেগুলো যেন কেনা সম্পন্ন হয়, সেজন্য 10 তারিখের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। 30 মার্চ আবার বৈঠক করবে কমিটি। এদিকে 12 মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরের দিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে জানিয়ে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, এটার জন্য তদন্ত কমিটি হয়েছে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে। এখানে রিয়েলি একটা স্যাবোটাইজ হয়েছে বলে আমরা ধারণা করি। আর অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বুয়েট থেকে। চিফ হুইপ জানান, তদন্ত কমিটি দুটি বিষয় দেখবে, কোনো স্যাবোটাজ হয়েছে কিনা আর আসলে সাউন্ড সিস্টেমে কী সমস্যা, তার সমাধান কিভাবে করা যায়। এক প্রশ্নের উত্তরে চিফ হুইপ বলেন, হেডফোনের ব্যাপারটা নিয়ে সকলের অভিযোগ, আমার নিজেরও অভিযোগ। এত বড় ঢাউস একটা হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, এটা চেঞ্জ হবে। উল্লেখ্য, গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে 11 জন সদস্যের এই সংসদ কমিটি গঠন করা হয়েছিল। সদস্যদের সুযোগ সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এই কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।